এখন পর্যন্ত যেটা জানছি যে অতি সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের পর তিনি সংবাদ সম্মেলন করেছেন, বাট গত কয়েকদিন ধরে এটা আমরা জানি যে বেশ কয়েকটি চুক্তি, 2টি চুক্তি, 5টি নতুন সমঝোতা, 3টি নতুন চুক্তি নবায়ন এবং 10টি চুক্তির কথা শুনছি, যার মধ্যে বিশেষ করে রেল ট্রানজিট, পানির বিষয়, এগুলো খুব বড় পরিমাণ করে আসছে। আমি বরং আপনার কাছে যদি শুরুতেই যেটা জানতে চাইছি, বাংলাদেশের সাথে এই যে ভারতের যে সম্পর্ক দীর্ঘদিনের বলি আমরা, এখন যা যা সামনে আসছে, এখনও সবগুলোই যে হয়ে যাচ্ছে তেমন কোনো কথা নেই। যা শুনতে পাচ্ছি তাতে করে আপনার কি মনে হচ্ছে যে বাংলাদেশ আসলে কতটা সুবিধা পাবে এতে করে? আপনি যে দুটো ইস্যুর কথা বলেছেন, এই দুটোই আসলে প্রধান বলে আমিও মনে করি। একটি হচ্ছে পানির বিষয়টা, আর একটা হচ্ছে রেল ট্রানজিট। রাইট। দুটোর কোনোটাতেই কিন্তু আমি বাংলাদেশের জন্য খুব বেশি প্রাপ্তি কিছু দেখতে পাচ্ছি না। আমি ঠিক এরকমটি বলতে আমার কাছে ভালো লাগছে না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে দুটোতেই তেমন কিছু নেই যাতে আমরা আশ্বস্ত হতে পারি যে আমাদের অনেক কিছু সুবিধা হবে। রেল ট্রানজিট, জি। রেল ট্রানজিট যেটা হবে, আমি বিশেষজ্ঞদের মতামত যেটুকু শুনেছি সেটা হলো যে যে রুটটা ব্যবহার করা হবে, আপনার গেদে থেকে শুরু করে একদম নর্থ বেঙ্গলের শেষ মাথা পর্যন্ত, পার্বতীপুর হয়ে, এটা একটু অলরেডি খুব চালু একটি পথ, যেটাতে যথেষ্ট লোড আছে। ভারতীয়, আমরা জানি না ভারতীয় কতগুলো ট্রেন পাস করবে এখানে দিনে বা সপ্তাহে, কিন্তু এটার আর অতিরিক্ত লোড নেওয়ার সক্ষমতা আছে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। এবং এই সুবিধাটি দিতে গেলে যতটুকু মনে হয় যে এখানকে যে ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে রেলওয়ে, সেটাকে আরও উন্নততর করতে হবে। সেটা করতে গেলে হয়তো বাংলাদেশও খানিকটা বেনিফিট হবে, কিন্তু সেটার ব্যয়কে নির্বাহ করবে সেটা একটা বড় বিষয়। এমনকি যদি ভারত ঋণও দেয়, তো আমরা জানি যে রেলওয়ের আয় দিয়ে সে ঋণ শোধ করা খুবই কঠিন। তো এই বিষয়টা একটা, আমি মনে করি যে একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে যে আসলে এখানে আমরা ভারতীয় ট্রেন পাস করার জন্য যে সুবিধা সৃষ্টি করবো সেটা কতখানি ব্যয়বহুল এবং তা কতখানি রিটার্ন পাওয়া যাবে। রিটার্নের ব্যাপারে আমি খুব আশাবাদী না, কারণ আমরা দেখেছি যে ট্রানজিট থেকে যেরকম একটি ফিগার ট্রানজিট বিশেষজ্ঞরা প্রথম দিকে দেখাচ্ছিলেন যে বিরাট অঙ্কের লাভবান হবে বাংলাদেশ, তেমন কিছু হয়েছে বলে এখন পর্যন্ত শুনিনি। তবে নীতিগতভাবে ট্রানজিটে তো কোনো ক্ষতি নেই, কিন্তু কথা হলো যে প্রথমত এটার কিছু রেসিপ্রসিটি থাকতে হবে, বাংলাদেশেরও কিছু বেনিফিট আসতে হবে, আর দ্বিতীয়ত এটার ব্যয় নির্বাহ কারা করবে, কিভাবে করবে, সেটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর তিস্তার পানির বিষয়, পানির ব্যাপারে বরং বেশ, পানির বিষয় বলতে গেলে শুধু তিস্তা না বলে আমার মনে হয় তিস্তা এবং গঙ্গা দুটো একসাথেই বলা উচিত। এই কারণে যদিও দুটো সম্পূর্ণ আলাদা ইস্যু, কিন্তু আমরা যদি প্রথমে গঙ্গার কথা ধরি, গঙ্গার পানি বন্টনের যে চুক্তি, সে ব্যাপারে কিন্তু তিস্তার পাশাপাশি এই ব্যাপারেও আপত্তি প্রকাশ করে গেছেন, আপত্তি প্রকাশ করে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতের প্রধানমন্ত্রীকে। এবং উনি বলেছেন যে তারা যে পানি পাচ্ছেন সেটাও বোধহয় যথেষ্ট না, ইত্যাদি ইত্যাদি। এখন তাদের ভাগীরথী হলো পদ্মার একটি বা গঙ্গার একটি ছোট উপনদী, সেটাতে তারা অর্ধেক পানি পাচ্ছেন, তাতেও সন্তুষ্ট হচ্ছেন না। তাহলে তারা কি করে উপলব্ধি করবেন যে গঙ্গার যে মেইন ধারা পদ্মা, সেখানে যে এই স্বল্প পানিতে কী অবস্থা হচ্ছে, সেটা তো তারা উপলব্ধি করতে পারছেন বলে মনে হয় না। এখানে প্রশ্ন আসছে যে 2026-এ তো এটার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আমাদের যে 30 বছর মেয়াদি যে চুক্তি আছে, 28 বছর হয়ে গেছে, 26 আর 2 বছরের মধ্যে শেষ হয়ে যাবে। তখন কি আবার শূন্যতা দেখা দেবে? তবে একটি বিষয় আমি মনে করি যে পজিটিভ যেটা এসেছে সেটা হলো যে টেকনিক্যাল কমিটিকে এ ব্যাপারে নেগোসিয়েশন শুরু করার নির্দেশ দিয়েছেন দুই প্রধানমন্ত্রী। এটি একটি ভালো উদ্যোগ। আমি মনে করি যে আরও আগেও করা যেত, কিন্তু এখনও যদি শুরু করা যায় তাহলে এটা কোনো যাতে ভ্যাকুয়াম যাতে না হয়, ট্রিটি ভ্যাকুয়াম যাতে না হয়, সেটা নিশ্চিত করতে হবে। এখানে একটি প্রসঙ্গ আছে যেটা, সেটা হলো যে
যেই চুক্তিটা আছে এটা ভালো মন্দ দুই পক্ষের জন্যই কেউই পুরোপুরি সন্তুষ্ট না, কিন্তু মনে হচ্ছে যে বোথ সাইডস ক্যান লিভ উইথ ইট, যেটাকে বলা হয় আর কি, যে দুই পক্ষই এটা দিয়ে চলতে পারছে। যদি তাই হয় তাহলে এটা দীর্ঘমেয়াদে বা এমনকি স্থায়ীভাবে রিনিউ করাও যেতে পারে বলে আমি মনে করি। এটা নিয়ে নেগোসিয়েশন খুব বেশি কিছু করে লাভ নেই, কারণ নেগোসিয়েশন করতে গেলে দুই পক্ষই আরও বেশি পানি চাবে, কিন্তু কোনো পক্ষই তাতে রাজি হবে বলে আমার মনে হয় না। কাজে এটা খুব তাড়াতাড়ি একটি টেকনিক্যাল কমিটি রিপোর্ট দিয়ে দিলে রাজনৈতিক পর্যায়ে সেটার যদি অনুমোদন হয় তাহলে একটা দীর্ঘমেয়াদী একটা রিনিউয়ালের দিকে যেতে পারি। আমি পাশাপাশি যেটা প্রভিশন ছিল যে পানি অ্যাডিকুয়েট নেই, দুই পক্ষই স্বীকার করে ফারাক্কা পয়েন্টে, এবং এটা পানি বাড়ানোর ব্যবস্থা করতে হবে। বাড়ানোর ব্যবস্থা শুধুমাত্র ভারতে এবং নেপালেই হতে পারে, ডাউন স্ট্রিমে তো পানি বাড়ানো যাবে না। কাজেই এ ব্যাপারে আমার মনে হয় যে নতুন করে আমাদের উদ্যোগ নেওয়া প্রয়োজন, যাতে গঙ্গার পানি প্রবাহ শুকনো সিজনের জন্য বাড়ানো যায়, আগে কিছু পানি ধরে রেখে। বস্তুত 5 মাসের মধ্যে 2 মাস সময় খুবই ক্রুশিয়াল, অন্তত ওই সময়ে পানি 15-20 হাজার কিউসেক পানি বাড়ানোর মতো যদি রাখা যায় তাহলে আমরা ক্রাইসিস থেকে দূরে থাকতে পারি দুই পক্ষে। জি, মোহাম্মদ তৌহিদ হোসেন, আপনি আমাদের সাথে থাকুন। আমি তো প্রারম্ভিক আলোচনায় তিস্তা প্রসঙ্গটা আসছি একটু পরে, আমার সাথে আরও আমার